আমাদের বেলুড় মঠে একটা ভিজিটার্স রুম আছে। ভিজিটার্স রুম মানে সেখানে ভিজিটাররা আসে না। এটা পুরনো বইয়ে যখন শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যরাও যখন বেঁচে আছেন তখনও ভিজিটার্স রুম আছে। এটা আসলে একটা মাল্টিপারপাস রুম ছিল। এই ঘরটা হচ্ছে স্বামীজির বাড়ি যেটা আছে, যে কেউ এখন ঢুকতে পারবে না। এখন হচ্ছে ম্যানেজার মহারাজের অফিস, বুঝতে পারছেন সবাই যারা বেলুড় মঠে যাও, ম্যানেজার মহারাজের অফিস যেখানে ভরত মহারাজ বসতেন। এখন একটু টেম্পোরারি কাজ চলছে। এখন গঙ্গার ওখান দিয়ে ঢুকে যদি আমি ওই ঘরটার মধ্যে ঢুকে যদি গঙ্গার মুখোমুখি হয়ে দাঁড়াই, ভেতরের বারান্দা, বাইরের বারান্দাটা তো দেখাই যাচ্ছে, বেলুড় মঠের চত্বর যেখানে তাপস মহারাজের অফিস ছিল, মুখোমুখি হচ্ছে ম্যানেজার মহারাজের অফিস। হ্যাঁ, প্রসাদের প্রসাদের ওইখানে ওই বারান্দায় দাঁড়ালে ম্যানেজার মহারাজের অফিসের ঠিক পেছনেই লাগোয়া একটা ঘর আছে। ওটা হচ্ছে মাল্টিপারপাস ঘর ছিল। ওখানে তখন তো আর এখন এত সব জায়গা ছিল না, নতুন কেউ সাধু হতে আসলে ওখানে থাকতো। তারপরে না, গ্রিন রুমটা তো ডান দিকে না, গ্রিন রুম বাঁ দিকে। ওটা গ্রিন রুম করা হয় কিনা আমি বলতে পারবো না, উৎসবের দিনে মতো যায় না। কিন্তু ম্যানেজার মহারাজের অফিসের সামনে একটা বারান্দা আছে, সেখানে লোক সবাই অপেক্ষা করে। তুমি ওখানে দিয়ে চলে ভেতরে গেলে ভেতরেও হ্যাঁ সব ছবি আছে, পার্শ্বদের ছবি আছে বাঁ দিকের ঘর। ওটা হচ্ছে ভিজিটার্স রুম না, ওটা মানে অত্যন্ত ঐতিহ্যপূর্ণ ঘর। ওখানে যে এই রাজা মহারাজ মহারাজ কত সবাই ওখানে বসে গল্প করেছেন, করেছেন, তারপরে শেষ। ওখানে বিল্ডিংটাই তো তাই। ওই বিল্ডিংটাই বেলুড় মঠের প্রাচীন, সব থেকে প্রাচীন। যখন বেলুড় মঠ কেনা হয়েছিল ওই বিল্ডিংটাই শুধু ছিল। এবং ওই বিল্ডিংয়ে ওই বাড়িটার প্রথম বাসিন্দা হচ্ছে ভগিনী নিবেদিতা ম্যাকলাউড, ওরা তিনজন ছিলেন। আর আমাদের ওটা তখন ছিল নীলাম্বরবাবু বাড়িতে ছিল আমাদের মঠ। স্বামীজি প্রতিদিন ওখানে আসতেন, এসে ওখানে নিচে ওইখানে গাছের নিচে বসে নিবেদিতার সঙ্গে নিবেদিতা ম্যাকলাউডের সঙ্গে কথা বলতে চা খেতেন। তা যাই হোক, কালী পূজার সময়, বিশেষ করে দুর্গা পূজার সময় আমাদের আগমনী শুরু হয়, এটা আমাদের ট্র্যাডিশন। তা ওখানে খুব মানে ভজন জমে। আর সেই সময় এখনও আছে গায়ক, খুব আছে। অম্বিকানন্দের নিজস্ব গায়ক ছিলেন। রাজা মহারাজজি তিনি গান খুব বেশি করেননি, কিন্তু গানের খুব সমজদার ছিলেন, খুব বুঝতেন। সামান্য একটা পর্দা পাল্টে গেছে, আচ্ছা বেহাগ আর শঙ্করাকে একটু কাছাকাছি, কোনো কারণে কিছু পর্দা পাল্টালে কিছু হয়, হ্যাঁ একটু হতে পারে না কোনো জায়গায়। তা সেরকম একটা আছে যে সে বোধহয় বেহাগ গাইতে গিয়ে শঙ্করা গাইতে গাইতে কিছু একটা ভুল করেছে বা কী হয়েছে। সে ভাবছে যে শঙ্করাই গিয়েছে। রাজা মহারাজজি যখন শুনছেন বাড়িতে, আহা বেহাগটা খুব ভালো গাইবে, কী ব্যাপার, কেন বলছেন বেহাগ? তখন মনে হলো একটা পর্দা ভুল করে ফেলছে। শঙ্করাটা ওপরের দিকে না, আচ্ছা না না, নামার সময় দুটো মা। আচ্ছা, তা যাই হোক, এরকম আর কি। ওই জায়গাটাই গুলিয়ে ফেলেছে। তা যাই হোক, তো রাজা মহারাজজি ঠিক ধরেছে। রাজা মহারাজজি এরকম বৈশিষ্ট্য ছিল, গানের কান ছিল এবং গানও করতেন। ওরা যে গান কে জানতেন না পার্শ্বদরা, বলা খুব কঠিন। আচ্ছা, তা যাই হোক, ওরকম গান হতো। ওপরে এদিকে গান খুব জমেছে, অম্বিকানন্দ যেটা নিয়ে খুব গান গাইছে ভিজিটার্স রুমে। আর ওপরে রাজা মহারাজজি সমাধিস্থ হয়ে প্রায় বসে আছেন, ভাবাবিষ্ট হয়ে। রাজা মহারাজজির ব্যক্তিত্ব মানে বিরাট চেহারা, ওইখানে বসে আছে। আর খোকা মহারাজজি তিনিও সামনে একটা চেয়ারে বসে আছেন। আর এখন যেমন গঙ্গা অনেক দূরে, গঙ্গা তখন অত দূরে ছিল না, ওই বারান্দার কাছেই সিঁড়ি, ওখানেই গঙ্গা। আর তখন তো এরকম যেমন এখন ধরো 9টার পরে গেট বন্ধ হয়ে যাবে, ওই পাশে কেউ যেতেই পারবে না, এরকম তো না, এটা তো খোলামেলা। খুব গান জমেছে, হতে হতে কালী কীর্তন 8:30 পর্যন্ত হয়। তারপর প্রসাদের ঘন্টা পরে গান শেষ হয়েছে। গান শেষ যেই হয়েছে, সঙ্গে সঙ্গে খোকা মহারাজজি এই কার মেয়ে জলে পড়ে গেল, কার বাড়ির মেয়ে জলে পড়ে গেল। একটা মেয়ে ওই জলে পা ডুবিয়ে, ছোট মেয়ে, 7-8 বছরের একটা মেয়ে, অনেক জেলে টেলে আছে, নৌকোর মধ্যে জেলে আছে, নৌকোগুলো থাকে, ওপাশে তো নৌকো তৈরি হতো। তাই ওই জেলেদের মেয়েকে ফেলেছে, জেলেদের মেয়ে পা ঝুলিয়ে বসে গান শুনছিল। হ্যাঁ, যেই গান শেষ হলো সঙ্গে সঙ্গে জলে পড়ে গেছে বলে খোকা মহারাজজি, সুবোধানন্দজি হইচই করে উঠেছে, কার মেয়ে জলে পড়ে গেল, কার মেয়ে জলে পড়ে গেল।
গানের মধ্যে বলেছে চুপ কর। মা গান শুনছিলেন, ছেলেরা গান করছিল, গান শেষ হয়ে গেল। মা মানে গঙ্গা মা, হ্যাঁ হ্যাঁ, গঙ্গা মা এসে গান শুনছিলেন, গান শেষ হয়ে গেল। তা এরকম ঘটনা ঘটে বেলুড় মঠে সবার। সেদিকে আমাদের জেনারেল সেক্রেটারি মহাজ বলছিলেন গম্ভীরানন্দজির নাম শুনেছো তো নিশ্চয়ই, বই পড়তে গেলে পড়তেই হবে। জেনারেল সেক্রেটারি ছিলেন এবং তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট, খুব মজার ঘটনা আছে। গম্ভীরানন্দজিকে প্রথমে রামকৃষ্ণ মিশনে যোগ দিতে নেওয়া হয়নি, মিলিটারিতে ছিলেন ওই মানুষটি। কেন হলে চোখ দৃষ্টি শক্তিটা খুব কম ছিল। তাকে বলা হলো যে দেওঘরে গিয়ে তুমি ভলান্টিয়ার হয়ে থাকো, একটু পড়াবে, মহাপণ্ডিত লোক তো। তা পড়ালেন, পড়াতে গম্ভীরানন্দজি পড়ালেন। তারপরে ওকে নেওয়া হলো। এত ভালো সাধু লোক শুধু চোখের জন্য করতে তিনি তো জেনারেল সেক্রেটারি হলেন, প্রেসিডেন্ট হলেন। এখন যখন জেনারেল সেক্রেটারি, আমাদের রামকৃষ্ণ মিশনের সাধু হওয়ার নিয়ম হচ্ছে যে শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম হতে হবে। আমাদের যে মানে রিগোরাস টেস্ট হয় না যোগদান করার আগে, আমি যখন যোগদান করলাম আমাকে সবাই বলেছিল, আমিও ভাবছিলাম যে আমার হবে না। এখন নাকি জীবনে কোনোদিনও কেউ মোটা বলেনি, এখন আবার সবাই বলছে রোগা হবে, কিন্তু তখন সাংঘাতিক রোগা ছিল, সেটা আমি বলছি না কত রোগা ছিল। তা যাই হোক, এরকম আর কি, নিজের কথা বলছি না। তা সুস্থ হতে হবে সম্পূর্ণভাবে, কারণ আমরা তো অন্যের সেবাই যদি নিতে হয় তাহলে সাধু হয়ে যায়। আমাকে তো কাজ করতে হবে, ঠাকুরের কাজ করতে হবে, সাধু মতো অন্যের সেবা করতে হবে। গম্ভীরানন্দজিকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পড়াও সাধু হওয়ার দরকার নেই, ভালোভাবে থাকো। আমরা এখনো তাই করি, কেউ যদি সাধু হতে না পারে কোনো কারণে, তাকে বলি যে হতাশ হয়েও না, ভালো জীবনযাপন করো। তা আছেন, দেওঘরে আছেন, কাজ করছেন, এই করতে করতে এত ভালো জীবন, মানে সাধুদের থেকেও বেশি মনে হচ্ছে। তখন স্পেশালি তাকে নেওয়া হবে, এই করতে করতে গভর্নমেন্ট জেনারেল সেক্রেটারি হয়েছে। আচ্ছা, এখন জেনারেল সেক্রেটারির সাথে তো সব কত ছেলে সাধু হতে আসে, একটি ছেলে সাধু হতে এসছে। সেই ছেলেটি খুব ট্যালেন্টেড ছেলে, কিন্তু তার চোখ খুব খারাপ। সেই ছেলেটি তখন দেওঘরে থাকে, আর দেওঘরের যিনি অধ্যক্ষ তখন সে হচ্ছে গম্ভীরানন্দজিরই সমসাময়িক, বলতে তিনিও মহাপুরুষ সমাজের দীক্ষিত, গম্ভীরানন্দজির দীক্ষিত। তা গেল, সব কিছু এসেছে, কিন্তু চোখ খুব খারাপ, সব কিছু মাফ হয়েছে। তো আলোচনা হলো, বেলুড় মঠে আসে সব, মেডিকেল ফর্ম সব আসবে। গম্ভীরানন্দজি মহারাজ লিখে দিলেন না, একে নেওয়া যাবে না। তা যে রিজেক্টেড হয় সেটা পেয়ে গেল, সোমবারনন্দজি নাকি ছিলেন তখন, যাকে গম্ভীরানন্দ, ওটা পেয়েই তিনি সঙ্গে সঙ্গে চলে আসলেন গম্ভীরানন্দজির কাছে। আরে 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 তুমি এসছো, অন্যদের পারমিশন লাগে তো, বন্ধু গুরু ভাই ঢুকে পড়েছে যে তুমি এসেছো, এসো এসো। কি ব্যাপার? বলে তোমাকে একটা কথা, পুরোনো দিনের একটা কথা বলি। বলি কি? তোমার মনে আছে এই 1924 সালে এই মহাপুরুষ মহারাজ যে ছিলেন, তখন একটি ছেলে এসেছিল সাধু হতে, পূর্ববঙ্গ থেকে এসেছিল বলে যাচ্ছে, খুব ভালো ছিল, কিন্তু চোখের জন্য সাধু করা হয়নি প্রথমে। তারপরে তাকে সাধু করানো হলো স্পেশালি। তারপরে ধীরে ধীরে দেওঘরে হেড হলো, তারপরে ধীরে ধীরে ওই ট্রাস্টি হলো, জেনারেল সেক্রেটারি হলো। এখন সে আমার সামনে বসে আছে। তাহলে কি মনে করো, চোখ খারাপ হলো সাধু হওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কেন এরকম বলছো কেন? যে এই যে ছেলেটাকে যে তুমি করো নি, তুমি নিজের কথা ভুলে গেছো, যেগুলা এই নিয়ে সব ফর্মটা নিয়ে আচ্ছা, গম্ভীরানন্দজি মহারাজ তিনি অমরনাথে গেছিলেন। চোখে তো প্রায় দেখতেন না। অমরনাথে গিয়ে যেমন তারপরে সবাই জিজ্ঞেস করছে যে কেমন দর্শন হলো, বলে আমি তো শিবলিঙ্গ দেখতে পেলাম না। এটা আমরা তখন শুনেছি, আমরা তখন আছি এই দর্শন। সবাই বলে আমি তো উনি ফিরে এলেন, রামেশ্বরবাবু নিয়ে গেছিলেন, ফিরে আসার পরে আমাদের সঙ্গে, মানে আমরা তখন বেলুড় মঠে আছি, বেলুড় মঠেই আছি। তখন শোনা গেল উনি অমরনাথের জায়গায় উনি শ্রী ঠাকুরকে দর্শন করেছেন, আর স্বামীজিকেও নাকি দর্শন। ওই দেখছেন
হঠাৎ দেখছেন একটা খুব দুপুরবেলাটা আমরা খুব যখন বন্ধ করে দেয় এই একটা দুটো একটার সময় তো তাও কেউ থাকে, এই দুটো আড়াইটে মাঝে মাঝে ট্রেনিং সেন্টারে যখন ক্লাস নিতে চাই সেই সময় মঠের যে পরিবেশ থাকে না তখন ওটা বন্ধ থাকে কেন, তখন মঠটাকে আমরা পরিষ্কার করি। খুব ময়লা হয়ে যায়, এই যে ঝকঝকে তকতকে দেখা যায়, তার জন্য তো কী করতে হয়, ওই সময়টা সবাই পরিষ্কার করে। নাট মন্দিরটা খোলা থাকে, নাট মন্দিরের কাজ হয়, কাজে যখন সবাই আবার 4টের সময় ঢুকছে মঠের ভেতরে কিন্তু কর্মব্যস্ততা চলতে থাকে। কিন্তু সেই সময়টা বাইরে কিন্তু থাকে না, একটা অদ্ভুত শান্ত পরিবেশ। আর গঙ্গার এক একদিন এক এক চেহারা, মঠেরই চেহারা এক একদিন এক এক রকম। তো এরকম একটা সময়ে উনি, আর আমরা অনেক সময় আমরা কোন সময়টা প্রণাম করি 4টের সময় হবে, তো এই 4টে বাজতে 10-এর কাছে মন্দিরগুলো খুলে দেয়, বিশেষ করে মায়ের মন্দির, ঠাকুরের মন্দিরটা খোলা হয় না। তখন আমরা গিয়ে খুব শান্ত মতন ঠাকুর, মায়ের মন্দির, স্বামীজির ঘর, স্বামীজির মন্দির, সেটা খোলা থাকে। আমরা অনেক সময় কিন্তু ওই সময়টা প্রণাম করি, খুব সুন্দর নিরিবিলি প্রণাম করা যায়। তো ওইরকম একটা সময় উনি দেখছেন যে এটা খুব উজ্জ্বল, বাপরে বাবা, এরকম সাধু স্বামীজির মন্দির থেকে বেরোলে উনি পেছনে আছে, মুখ দেখতে পাচ্ছেন না, বাপরে বাবা যাচ্ছে কোথাকার সাথে। তখন অত রেস্ট্রিকশন ছিল না, গিয়ে সমাধির দিকে চলে গেলেন। উনি যখন অন্যদিকে তাকিয়েছেন তখন কোথায় গেলেন সাধুটি, এদিক ওদিক কোথায়। কখন ওনার খেয়াল হলো বাড়ি, তো স্বামীজিকেই তো দেখলাম। এগুলো বেলুড় মঠে হয়, বেলুড় মঠে এরকম হয়। আরেকজন মহারাজ, তিনি এখন আছেন ভারতবর্ষেই আছেন, বাঙালি, তার কাছে আমি শুনেছি। তিনি থাকেন হচ্ছে নীলাম্বর বাবুর বাড়িতে। আমাদের কিছু কিছু সাধু থাকে, এখনো থাকে। সাধুরা বিভিন্ন জায়গায় থাকে, মোটামুটি মঞ্চ করে বিভিন্ন জায়গায় থাকার কারণ হচ্ছে কি, তাহলে ওই দিকটা দেখা যায়, ওই দিকটার কাজ থাকে সব কিছু। তো উনি থাকতেন নীলাম্বর বাবুর বাড়িতে। এখন আমার বন্ধু বান্ধব আছে মংস কোয়ার্টার্সে। মংস কোয়ার্টার্স কোথায় জানো তো? মংস কোয়ার্টার্স হচ্ছে আমাদের, ধরো কি বলি, কীভাবে বোঝাই, মংস কোয়ার্টার্স হচ্ছে ওই যে মঠ বাড়ির যে চত্বরটা, মঠের যে উঠোনটা, যেখানে স্বামীজির আম গাছ আছে, মানে স্বামীজির জায়গা, ওখান থেকে ভেতরটা দেখা যায়। তো ওই ভেতরে যে 3তলা বিল্ডিং একটা, ওটা হচ্ছে মংস কোয়ার্টার্স। এখন ওনার সমস্যায় বন্ধু বান্ধবরা সেখানে আছে, খাওয়ার পরে ওখানে গিয়ে গল্প করেন। আর এই বর্ষাকালটা তো বৃষ্টির কোনো ইয়ে, খুব বৃষ্টি নেমেছে, এত বৃষ্টি, উনি ভাবছেন যে বৃষ্টি এবার থামবে, বৃষ্টি আর থামছে না। এই করতে করতে বলছে 11টাও বেজে গেছে। আমাকে তখন যেতে হবে, আর কিছু উপায় নেই। একটা ছাতা নিয়ে কোনো মতে উনি যাচ্ছে, 11টা বেজে গেছে, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, ভিজেই প্রায় যাচ্ছেন, মাথাটা ভিজছে না। তা উনি যখন রাজা মহারাজজির মন্দিরটা উনি যাচ্ছেন, বুঝতে পারছো যে প্রেসিডেন্ট মজি কোয়ার্টার্সের দিকে গিয়ে নীলাম্বর বাবুর বাড়িতে চলে যাবেন ভেতর দিয়ে। তা রাজা মহারাজের মন্দিরটা যখন প্রায় পেরিয়ে চলে এসছেন, উনি ফিল করছেন, একবার তাকিয়ে হচ্ছেন, পেছনে একজন সাধু আসছে। এত বৃষ্টি, সেও আসছে, বৃষ্টিতে ভিজে খেয়ে আসছে, পেছনে পাবেন একটু পেছনে একজন সাধু। তা যাই হোক, উনি হাঁটছেন অনেকটাই, তো স্বামীজির মন্দির পার হলো। হ্যাঁ, উনি দেখছেন যে পেছনে একটা নির্দিষ্ট দূরত্বে সাধুজি আছে। যাই হোক, এবার উনি কী করবেন, ওই প্রেসিডেন্ট মজি ওইখানটা একটা গেটের মতন আছে, ওইখানটায় গিয়ে এই দরজাটা বন্ধ করে দিতে হয়, লাগিয়ে দিতে হয়। লাগিয়ে দেওয়ার সময় এদিকে তাকাতে হয়েছে, তখনও দেখলেন সাধুজি আসছে। তারপর উনি চলে গেলেন। কিছু দূর যেতে গিয়ে বলে, আরে এত ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, সাধুটির তো কোনো ছাতা নেই, হ্যাঁ, কোনো তো ছাতা নেই। আবার উনি তাকালেন একটু ফিরে এসে, ছাতা নেই, তার মধ্যে বৃষ্টির মধ্যে আসছে, আর স্বামীজির মন্দিরটা কোথায় আসছে, তাহলে কেউ নেই। তারপরে তার মনে হলো বৃষ্টি হচ্ছে, গঙ্গার দিকে আকাশ কিনা পরিষ্কার বোঝা যায়, অন্ধকারের মধ্যে মেঘটা ইয়ে থাকে, একটু পরেই সব পরিষ্কারই দেখা যায়। হচ্ছে যে ওই যে সাধুটি, গেরুয়া ভিজে গেলে যেমন হয় সেরকম তো নয়, গেরুয়া তো ঝকঝকে ভিজে যাবে, মানে আরও যেন বেশি লাল মনে হয়। গেরুয়া যদি ভিজে যায় না, খুব বেশি লাল মনে হয়। একবার শুকনো দেখলাম, তখন ওনার মাথায় ধপ করে, তবে তুমি স্বামীজিকেই দেখলাম। তারপরে উনি কয়েকদিন ধরে খোঁজ করেছেন
তোমরা কি কেউ কালকে যাদের যাদের প্রবাবল যাকে দেখো, কিন্তু মোটেই থাকেন প্রবাবল অনেককে জিজ্ঞেস করেছে তোমরা কি কেউ এদিকে কেউ এসেছিলে, এদিকে কেউ এসেছিলে, তোমাদের কি কেউ এসেছিল, এই করে করে উনি কাউকে খুঁজে পাননি যে অত রাতে তারই মতন ওখান থেকে আসছে, কাউকে উনি খুঁজে পাননি। তো এইসব ব্যাপার স্যাপার ঘটে, বুঝেছি।